দিনু, শুনতে পাচ্ছ আমার কথা? এদিকে দিনু, এদিকে আমার কাছে এসো। আমি তো এখানেই রয়েছি, কিচ্ছু হবে না। এদিকে এসো, এদিকে এসো। কথায় কথায় অনেকেই জলকে ভয় করে চলেন। কারোর কাছে এটি গ্রহদোষ, আবার কারোর কাছে এটি মনের ভীতি। কিন্তু এসবের ঊর্ধ্বেও কিছু আছে যা আজও মানুষের বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যবর্তী স্থানে অবস্থান করে, আর তা হল অতিলৌকিক কিছুর অস্তিত্ব। খালি চোখে দেখা না গেলেও তার অস্তিত্ব থেকেই যায়। এই গ্রামটিতেও ছিল তেমনই এক অভিশাপ। তারানাথতান্ত্রিক তার জটিল ও মর্মভেদী সাধনার দ্বারা কি পারবেন অতীত গহ্বরে লুকিয়ে থাকা সেই নিগুড় রহস্যকে খুঁজে বার করতে? জানতে হলে শুনতে থাকুন সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথতান্ত্রিক ও জলহরি পিশাচিনী। আর হ্যাঁ, প্রত্যেক শনিবার রাত 10টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আজকের গল্প পাঠে সৌরভ, গল্পের সূত্রধার আমি রূপঙ্কর ও তারানাথতান্ত্রিকের চরিত্রে নিত্যানন্দ চক্রবর্তী। শুরু হচ্ছে সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথতান্ত্রিক ও জলহরি পিশাচিনী। জলের মধ্যে থেকে হুঙ্কারের শব্দ ভেসে আসছে, শুনতে পাচ্ছ? কি হলো? গ্রামবাসীদের কানে কি ক্লু পেতে গিয়েছে নাকি? মোড়লের কথা শুনে হরিচরণ মল্লিক বলে উঠলেন, এত বেশি ভাবছেন কেন আপনি? বলছি তো সব ঠিক আছে। আর আপনি তো এখন কাছারিতে বসে রয়েছেন। কাছারিতে আপনার সামনে বসে রয়েছেন কত লোক। সেখানে আপনি কিনা জরুরি তলবের কথা ছেড়ে সেই এক জলের ডোবাকে আঁকড়ে ধরে পড়ে রয়েছেন। মোড়ল মশাই আবারও হকচকিয়ে গেলেন। এরপর বললেন, আরে থামুন তো মশাই, আপনারা কানে শুনতে পাচ্ছেন না? কিছুদিন আগেও ওই কৈশোরের ওই ছেলেকে ওই ডোবাই নিজের দিকে আকর্ষণ করে টেনে নিয়ে গেছিল। ওই 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 ডোবার মধ্যেই কিছু একটা রয়েছে। সেই ছেলে কি ফিরেছে? নিজেই বলুন না, আপনারা তো ওই গ্রামেরই বাসিন্দা। কাউকে কি দেখতে পেয়েছেন? আর যদি পেয়েও থাকেন তাহলে কৈশোরের ছেলেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। অস্বীকার করতে পারেন সেই কথা? বলুন না। মোড়লের এমন অবস্থা দেখে ওখানে উপস্থিত সকলে বেশ ঘাবড়ে গেলেন। এরপর উঠে দাঁড়ালেন। মোড়ল তাদেরকে কাছারি ত্যাগ করে চলে যেতে দেখে বেজায় ঘাবড়ে গেলেন। এরপরে বললেন, এখান থেকে চলে গেলে কি ভাবছেন সব সমস্যার সমাধান ঘটে যাবে? এত সহজ নয়। সমস্যা একবার আবির্ভূত হয়েছে যখন, তখন একে একে গ্রামের সকলকে শেষ করে তবেই দম নেবে। মরবেন, সকলে মরবেন। আর তারপরে হাউতাস করে বাড়ির লোকেরা এধারে ওধারে পড়ে থাকবে, বিক্ষিপ্ত হবে, মন খারাপের দোহাই দিতে দিতে শেষ হবে। কারোর তো আর স্বাভাবিক জীবনে ফিরে আসা হবে না। মোড়ল মশাইকে এমন অপ্রাসঙ্গিক আচরণ করতে দেখে অনেকেই ওখান থেকে সরে পড়লেন। যারা ছিলেন তারাও নিজেদের মধ্যে আলোচনা করতে করতে সরে গেলেন। কারোরই অবস্থা খুব একটা স্বাভাবিক বলে মনে হলো না। নিজেদের মনের খেয়াল রাখবার জন্য মোড়লের সঙ্গ ত্যাগ করা অত্যন্ত আবশ্যকীয় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেই কারণে যে যার নিজের গন্তব্যের দিকে চলে গেলেন। মোড়ল মশাই একা বসে রইলেন। মনের মধ্যে থাকা ভয়টা যেন আরো জাঁকিয়ে বসতে শুরু করলো। কাউকে কিছু জানাতে পারলেন না। ওই ডোবাটা কেন যে তাকে প্রতিনিয়ত আকর্ষণ করে চলছিল, এই বিষয়টি তার মাথার উপর দিয়ে গেল। তিনি কিছুতেই এই ভয়ের আসল কারণ সন্দিহান করে উঠতে পারলেন না। ওদিকে অনেক রাত হয়ে যাওয়ায় মোড়লের স্ত্রী বিমলা চিন্তায় পড়ে গেলেন। এত রাত হয়ে গেল, এখন উনি বাড়ি ফিরছেন না কেন? সবকিছু ঠিক আছে তো?
ওই জায়গাটা তো একেবারেই ভালো নয়, রাতে ফিরতে গেলেও তো আবার ডোবার পাশ দিয়েই ফিরতে হবে। উফ, কাছারির লোকগুলোর যা মতিগতি, তাতে করে ওনাকে যে কেউ একটু বাড়ি অবধি এগিয়ে দিয়ে যাবে এমনটাও তো কেউ নেই। উফ, ছেলেটাও বাড়ি নেই যে বলবো, সেও তো পড়াশোনার কাজে কলকাতায় গিয়ে বসে রয়েছে। এখানকার মানুষজনকে সাহায্যের জন্য বললে ওনারা ভাবেন ওনাদের উপর জোর করে কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। বিমলা দেবী চিন্তায় পড়ে গেলেন। ওদিকে মোড়ল মশাই কাছারির দরজায় তালা লাগিয়ে ধীরে ধীরে পথে এসে দাঁড়ালেন। তারপরে এগোতে শুরু করলেন। সামনেই ছিল জঙ্গলের রাস্তা। জঙ্গলের রাস্তার পেছনের প্রান্ত ধরে চলে গিয়েছিল একটি সরু রাস্তা, আর ওই রাস্তা ধরে খানিকটা এগোলেই পড়তো সেই দিঘি। পথে মোড়লের আগমনের সাথে সাথেই আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করল। সেই সঙ্গে জোরে জোরে মেঘের গর্জনের শব্দও শুনতে পাওয়া গেল। মোড়ল নিজের মনে মনে আতঙ্কিত হতে শুরু করলেন। কি করব আমি এবারে? আমার সাথেও তো কেউ নেই, এভাবে একা একা ফিরতে হচ্ছে আমাকে। কালো শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওই কাপালিক আমাকে যে তাবিজটা দিয়েছিলেন, যেটাকে সবসময় নিজের ডান হাতে বেঁধে রাখতে বলেছিলেন, সেটাও তো আমার সাথে আজ নেই। আমি ফেলে রেখে চলে এসেছি, এখন উপায়টা কি? এসবের থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আমার জানা নেই। পথের বাঁকটা পেরোতেই হঠাৎ কিসের যেন একটা শব্দ কানে আসতে শুরু করল। মনে হলো যেন জঙ্গলের ভিতর থেকে কেউ তাকে ডাকছে। একটি সুমধুর কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর কানে যেতেই মোড়ল মশাই থমকে দাঁড়িয়ে পড়লেন। কেউ কি আছে সেখানে? নির্ঘাত কেউ রয়েছে, আমি ঠিক অনুমান লাগাতে পারছি। না, আমি কিছুতেই সেদিকে যাব না, কোনোদিনও না। এমন সময় জঙ্গলের ভেতর থেকে ধেয়ে আসা ওই কণ্ঠস্বরটা যেন আরো স্পষ্ট হয়ে উঠল। কেউ যেন মোড়ল মশাইয়ের নাম ধরে এবারে ডাকতে শুরু করলো। দিনু, ও দিনু, শুনতে পাচ্ছ আমার কথা? দিনু, দিনু। মোড়ল মশাইয়ের শির দাঁড়া পেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যেতে শুরু করলো। কে 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 ডাকছে? কে ডাকছে আমার নাম ধরে? আমি তো এত ভুল শুনতে পারি না। আবারও সেই ডাক অন্ধকারের কালিমা ভেদ করে এগিয়ে আসতে থাকলো তার দিকে। দিনু, এদিকে, এদিকে আসো। আমি যে তোমার জন্য অপেক্ষা করছি দিনু, এদিকে এসো বলছি, এদিকে, এদিকে এসো। মনে হলো যেন জোর করে কেউ তাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মোড়ল মশাই ওখানে দাঁড়িয়ে থাকতে পারলেন না। জঙ্গলের পেছনে থাকা ওই সরু রাস্তাটিকে ধরে তিনি এগিয়ে যেতে শুরু করলেন। এরপরই পথের মাঝে পড়ল একটি বাঁক। সেই বাঁকের রাস্তাটা অতিক্রম করে তিনি এসে দাঁড়ালেন ওই ডোবার সামনে। জায়গাটা ছিল একেবারে শুনশান। সেখানে একটা জনপ্রাণীও দেখতে পাওয়া যাচ্ছিল না। মোড়ল মশাইয়ের শরীরে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। কে 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 ওখানে? কে আছে ওখানে? কে আমাকে আহ্বান করে চলেছে? বলছি না সামনে আসতে। কে 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 আছে ওখানে? কিছুক্ষণের পর থেকেই মনে হলো ডোবার জলটা যেন এক ধার থেকে আরেক ধার বেঁকে যাচ্ছে। জলের মধ্যে যে কিছু একটা রয়েছে সেটা পরিষ্কারভাবেই তিনি টের পাচ্ছিলেন। ওই জলের মধ্যে থেকে কোনো কিছুর উঠে আসবার একটা প্রবণতা খুঁজে পেলেন তিনি। দেখলেন সাদা একটি কাপড় জলের থেকে উঠে আসছে। সেই কাপড়ের কাউকেই জড়িয়ে নেই, নিজেই উঠে আসছে সেটা। মনে হচ্ছে যেন হাওয়ায় ভাসমান একটি কাপড় উঠে আসছে, আর তার সাথে এগিয়ে আসছে
খিলখিলিয়ে এক ভয়ঙ্কর হাসির শব্দ। এদিকে দিনু, এদিকে আমার কাছে এসো, আমি তো এখানেই রয়েছি, কিচ্ছু হবে না। এদিকে এসো, এদিকে এসো। ভয়েতে হাত পা ঠান্ডা হয়ে গেল মোড়ল মশাইয়ের। তিনি ওই ডাককে কিছুতেই উপেক্ষা করতে পারলেন না। মনে হলো যেন এক অজানা শক্তি তাকে নিজের দিকে আকর্ষণ করে টেনে নিয়ে যাচ্ছে। পাটাকে এসবের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টাটাও ধীরে ধীরে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যেতে শুরু করলো। কিছু আন্দাজ করার পূর্বেই ওই সাদা রঙের কাপড়টা জড়িয়ে নিল মোড়ল মশাইয়ের পা দুটিকে। নিজের সাথে সেটি টানতে টানতে তাকে ডোবার জলের দিকে এগিয়ে নিয়ে যেতে চলল। মোড়ল মশাইও চিৎকার করতে শুরু করলেন, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, বাঁচাও আমাকে। কিন্তু অত রাতের বেলা ওই নির্জন পরিবেশে কেউ তাকে রক্ষা করার জন্য এলো না। মোড়ল মশাইয়ের নাভিশ্বাস উঠল, তবু তিনি কিছুই করতে পারলেন না। শেষে ওই সাদা রঙের কাপড়টা তাকে আছড়ে নিয়ে গিয়ে ফেলল ওই ডোবার জলের মধ্যে। মোড়ল শেষবারের মতো চিৎকার করে উঠলেন, বাঁচাও, বাঁচাও আমাকে, আমার দম বন্ধ হয়ে আসছে, বাঁচাও, বাঁচাও আমাকে। বলতে বলতেই কেউ যেন ঘাড় ধরে মোড়লের শরীরটাকে পাকের মধ্যে ডুবিয়ে দিতে শুরু করলো। মনে হলো যেন কেউ তার মুখটিকে ওই ডোবার পাকের ভেতরে চেপে ধরেছে। দম দম আটকে এলো মোড়লের। আর একটা সময় উনি শুনতে পেলেন একটি মেয়েলি কণ্ঠস্বর, আমাকে যেভাবে শেষ করেছিল এই গ্রামের লোকেরা, আমিও তাদেরকে ঠিক ওইভাবেই শেষ করতে থাকবো। সেদিন আমারও কেউ হদিশ পায়নি, আর যারা আমাকে শেষ করে চলেছিল তারা এই গ্রামেরই বুকে ঘুরে ঘুরে বেরিয়েছিল। আজকে তো আর কোনো বাধা নেই, আজকে আমি মৃত। কাজেই আমি এভাবে একে একে সকলকে মেরে গ্রামের বুকে দিব্যি শান্তিতে ঘুরে বেড়াতে পারবো। কেউ আমাকে বাধা দিতে পারবেই না। এখন তো আর কোনো বাঁধন নেই, এখন তো আর তেমন কেউ নেই যে আমাকে আটকাতে পারবে, কারণ আটকানোর শরীরকে যায়, আমাকে নয়। মোড়ল মশাইয়ের কানে এই কথাগুলি গেলেও তিনি ঘাড় ঘুরিয়ে কিছুই দেখতে পেলেন না। শেষমেশ দম আটকে পড়ে রইলেন। তার নিথর দেহটি ওই ডোবার পাকের পাশেই পড়ে রইল। কেউ জানতে পারল না। সারা রাত বিমলা দেবীর চিন্তায় ঘুম এলো না। তিনি ঘরের মধ্যে পায়চারি করতে থাকলেন। শেষে ক্লান্ত হয়ে ঘরের দুয়ারে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়লেন। তন্দ্রা এসে গিয়েছিল বইকি, এত দুশ্চিন্তায় কি আর মাথা ঠান্ডা রাখা সম্ভব? পরের দিন সকাল হতেই গ্রামের ভেতরে ঢিঢি পড়ে গেল। আগের দিন রাতের বেলা মোড়ল মশাই বাড়িতে ফেরেননি জেনে সকলেই বেশ চিন্তিত হয়ে পড়লেন। এরপরে সকলে যে যার মতো করে এদিক ওদিক তাকে খুঁজে বেড়াতে শুরু করলো। শেষমেশ ওই ডোবার কাছে কেউ একজন তার পরনের ধুতিটাকে কাদা মাখা অবস্থায় দেখতে পেয়ে ছুটে খবর দিতে এলো। ও গো, সর্বনাশ হয়ে গিয়েছে গো, মনে হচ্ছে ওটা মোড়লের দেহ। ওই ডোবার কাছে তাকে পড়ে থাকতে দেখলাম মনে হলো। চলো সকলে, মনে হয় আবারও একটা সর্বনাশ ঘটে গিয়েছে। গ্রামের একটি মাঝবয়সী ছেলের মুখে এই কথাখানা শুনে সকলেই সেদিকে দৌড়ালেন।
ওদের মধ্যে থেকে একজন বিমলা দেবীকেও খবর পাঠিয়ে দিয়েছিলেন। তিনিও ওদের সাথেই হন্তদন্ত হয়ে সেদিকে ধাবিত হলেন। পথের মধ্যে মনের অবস্থাটা যেন আরো ভেঙে পড়ল। গিয়ে কি দেখবেন এই ভেবেই নিজেকে আশ্বস্ত করতে থাকলেন তিনি। ঈশ্বরকে বারে বারে বলতে লাগলেন, ওটা যেন কোনোভাবেই আমার স্বামী না হয়, ওটা যেন অন্য কেউ হয়। কিন্তু নিয়তির এই অভিঘাতকে সহ্য করা তো এতটাও সহজ কাজ ছিল না। উনি যখন গিয়ে ওই ডোবার সামনে দাঁড়ালেন তখন সব শেষ। দেখলেন সেটি আর কেউ না, সেটি তার স্বামীরই দেহ। উপর হয়ে তিনি ডোবার পাঁকের মধ্যে পড়ে রয়েছেন, তার হাত পাগুলো বেঁকে গিয়েছে। এই দৃশ্য দেখে ঠকঠক করে সকলে কাঁপতে শুরু করলেন। কারুর মুখ দিয়ে একটাও কথা সরল না। সকলে যে যার নিজেদের ভেতরে আলাপ আলোচনা করতে শুরু করলেন। এরপরে ওদের মধ্যেই একজন বৃদ্ধ মহিলা বলে উঠলেন, সব আগের পাপ, সব আগের পাপ কোনোদিন বাপ কেউ ছাড়ে না, কোনোদিনও না। আমি বারবার বলেছিলুম সে ফিরবে, ফিরবেই। আর যখন ফিরবে তখন সকলের জীবন শেষ করে দেবে। এবার তেমনটাই ঘটেছে। সে একে একে সকলকে শেষ করে ফেলতে চাইছে। এইভাবেই সে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছে। আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। এখন কেবল সকলের শিকার হওয়ার পালা। সকলে এবার শিকার হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। মৃত্যু ডঙ্কা এইবার বেজে গিয়েছে। এই বলেই সেই বৃদ্ধা সেখান থেকে বিকটভাবে হাসতে হাসতে সরে গেলেন। কেউ বাঁচতে পারবে না, কেউ না। সে চলে এসেছে, কেউ কিচ্ছুই করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। বৃদ্ধাটির ওই অবস্থা দেখে সকলের মনের মধ্যে একটা আতঙ্কের বীজ বপিত হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সেই বীজকে এবার একটা মস্ত বড় বৃক্ষের আকার ধারণ করতে চলেছে সেটা ওখানের উপস্থিত কম বেশি সকলেই প্রায় আন্দাজ করতে পেরেছিলেন। বিমলা দেবী পাথর হয়ে গেলেন। নিজের স্বামীর নিথর দেহটা ওখানে পড়ে থাকতে দেখে তিনি কোনো কথাই বলতে পারলেন না। তার মুখ দিয়ে কোনো কথাই সরতে চাইল না। এভাবে যে সবই শেষ হয়ে যাবে, এই ধারণাই তাকে অন্তরে অন্তরে কুঁড়ে কুঁড়ে খেতে শুরু করলো। তিনি এসব নানান কথা ভাবতে ভাবতেই জ্ঞান হারিয়ে ফেললেন। এরপরে তাকে এই অবস্থায় দেখে সকলে ধরাধরি করে বাড়িতে নিয়ে এলো। তারপরে গ্রামের পুরোহিত মশাইকে ডেকে মোড়ল মশাইয়ের বিধি মেনে সৎকারের বন্দোবস্ত করল। এই ঘটনা যে না থামলে ঘটতেই থাকবে, আর একে একে সব কিছু ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে এই বিষয়ে সকলেই কম বেশি সহমত পোষণ করতে শুরু করেছিলেন। মোড়লের সৎকারের ক্রিয়া সম্পন্ন হয়ে গেল। এরপরে যে যার নিজের গৃহে ফিরে গেলেন। কয়েকটা দিন এভাবেই কেটে গেল, কিন্তু আবার এইভাবে মৃত্যুর হার বাড়তে শুরু করল।
মানুষের মৃত্যু কেন ঘটছে, কিসের থেকে হচ্ছে, কিসের ভিত্তিতে ঘটছে, এসবের কোনো কারণই কেউ খুঁজে বের করতে পারল না। ফলে মানুষের মধ্যে ভয়টা আরো জাঁকিয়ে বসল। এমতাবস্থায় পুরোহিত মশাইয়ের কাছে গ্রামবাসীরা গেলেন। তার কাছে গিয়ে এসবের একটা বিহিত খুঁজে বের করতে বললেন। পুরোহিত মশাই নিজেই হতবম্বের মতো গ্রামবাসীদের দিকে তাকিয়েছিলেন। তিনি কি পরামর্শ দেবেন কিছুই আন্দাজ করতে পারলেন না। এরপরে অনেক ভেবে তিনি গ্রামবাসীদের বললেন, উপায় একটা আছে, কিন্তু সেই উপায়টা এতটাও সহজ নয়। এই সমস্যার হাত থেকে গ্রামবাসীদেরকে উদ্ধার করতে পারবেন কেবলমাত্র একজনই। গ্রামবাসীদের মধ্যে থেকে একটি ছেলে তাকে জিজ্ঞাসা করল, কে কে এই সমস্যার হাত থেকে উদ্ধার করতে পারবেন আমাদেরকে? দয়া করে তার নাম বলুন পুরোহিত মশাই। আমরা তার সঙ্গে সাক্ষাৎ করতে যাব। দরকার পড়লে তার হাতে পায়ে ধরে এই গ্রামে নিয়ে আসব। আমাদের গ্রামের যা পরিস্থিতি, তাতে করে আর কোনো উপায়ে গ্রামকে রক্ষা করা যাবে না। তার কারণ যে এই কাজ যে করে চলেছে সে কোনো শুভ শক্তির আধার নয়, সে একটি অশুভ শক্তি। আর এই অশুভ শক্তির হাত থেকে আমাদের গ্রামবাসীরা কিছুতেই একে অপরকে উদ্ধার করতে পারবে না। ছেলেটির কথা শুনে পুরোহিত সহ সকলেই সায় দিলেন। এরপরে পুরোহিত মশাই তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আজকে তোমাদেরকে যার কথা বলবো তিনি এখানে থাকেন না, তিনি পাশের গ্রামে ছিলেন। কয়েকটা দিন যাবৎ ওখানেই ছিলেন। গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। ওই গ্রামে অনেক কাল ধরেই দেবী পূজিত হচ্ছিলেন না, তাই তাকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি সচরাচর এখানে থাকেন না, তিনি হিমালয়ে থাকেন। সেখান থেকেই তাকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি অবশ্য যে ডেকে পাঠালেই চলে আসবেন এমনটা কিন্তু নয়। যতক্ষণ না পর্যন্ত সেই সন্ধিক্ষণ তৈরি হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তিনি নিজে এখানে আসবেন ঠিক করেছেন, ততক্ষণ পর্যন্ত কেউ তাকে ধরে বেঁধে নিয়ে আসতে পারবে না। পুরোহিতের এই কথা শুনে একজন বলে উঠলেন, তবে তবে কিভাবে তার সাথে সাক্ষাৎ করাটা সম্ভব হবে পুরোহিত মশাই? পুরোহিত মশাই নিজেই বললেন, আমাকে যেতে হবে, আমাকেই তার খোঁজে বেড়াতে হবে। তাকে পেলে আমি তার সাথে সাক্ষাৎ করে কথা বলবো। এই বিষয়ে সবটা জানাতে হবে তো। জানি আমার বয়স হচ্ছে, তাই একা এতটা রাস্তা অতিক্রম করাটাও বেশ ঝুঁকির। গ্রামের কোনো একটি বাচ্চা ছেলে আমার সাথে যেতে পারে। বেশ, নেপালকে তবে আমি আমার সাথে করে নিয়ে যাচ্ছি। নেপালের সাথে গেলে মনে হয় কিছুটা হলেও সুরাহা হবে। এরপরে যদি একবার ঠাকুরমশাই, সেই মহান মানুষটি আমাদের গ্রামে এসে উপস্থিত হতে পারেন, তাহলে সব সমস্যার সমাধান ঘটে যাবেই, এ আমার দৃঢ় বিশ্বাস। পুরোহিতের কথা সকলে মেনে নিলেন। এরপরে নেপালের ডাক পড়ল। নেপালের মা যদিও তাকে ওই পরিস্থিতিতে পুরোহিতের সাথে যেতে দিতে রাজি হচ্ছিলেন না, কিন্তু গ্রামের মানুষের আকুতি তাকে বাধ্য করল। ফলে নেপাল পুরোহিত মশাইয়ের সাথে যেতে রাজি হয়ে গেল। এরপরে পুরোহিত মশাই একটি শুভ দিন দেখে আর বিলম্ব না করে বেরিয়ে পড়লেন তারানাথের খোঁজে। নানান গ্রাম ঘুরে শেষে তিনি একটি গাঁয়ে ওনার খোঁজ পেলেন। সেদিনের আবহাওয়া একেবারেই ভালো ছিল না। গ্রামের মধ্যে সেদিনকে কালী পুজোর আয়োজন করা হয়েছিল। সেই মন্দিরের সামনে গিয়ে পুরোহিত মশাই ওই ছেলেটিকে সাথে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। এরপরে ওই লোকগুলোর মধ্যে থেকে একজন এগিয়ে এসে ওনাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? কোথা থেকে এসেছেন? আপনাদের তো এই গ্রামে এর আগে কোনোদিনও দেখতে পারিনি। কোথা থেকে এসেছেন আপনারা? ওই লোকটির কথা শুনে পুরোহিত মশাই বলে উঠলেন,
আমরা ওই দূরের একটি গ্রামের থেকেই আসছি। আপনারা আমাদেরকে চিনতে পারবেন না। আসলে আমরা একজনকে এখানে খুঁজতে এসেছি। উনি একজন মস্ত সাধক। উনি হিমালয়ের থেকে এখানে এসেছিলেন। উনি সব জায়গায় সবসময় থাকেনও না। কোথায় রয়েছেন, কিসের ভিত্তিতে রয়েছেন, এসব একমাত্র তিনি নিজেই জানেন। আপনি কেউই বলে বোঝাতে পারবো না। দিতে পারেন তার খোঁজ? দিতে পারেন কি? পুরোহিতের ওই কাকুতি শুনে গ্রামের লোকটি আন্দাজ করতে পারলেন। এরপরে তাকে উদ্দেশ্য করে বললেন, আমি বুঝেছি আপনি কার কথা বলছেন, কার খোঁজ করছেন আপনি। তিনি আর কয়েকদিনের মধ্যেই এই গ্রাম ছেড়ে চলে যাবেন। আজকে মায়ের পূজার কাজ ছিল বলে তিনি গোটা দিনটা এই গ্রামেই কাটিয়েছেন, কিন্তু এরপরে তিনি গ্রাম ছেড়ে আবার সাধনার কাজে ত্রিকুট পর্বতে চলে যাবেন। ওনার সঙ্গে সাক্ষাতের আবারও কবে সুযোগ ঘটবে এ কথা আমরা কেউই হলপ করে বলে আপনাকে বোঝাতে পারবো না। আপনি আসুন, ওনার সাথে আমি আপনার সাক্ষাৎ করিয়ে দিচ্ছি। আপনারা বরং কথা বলুন, আশা করি এই সমস্যার সমাধান ঠিকই ঘটে যাবে। এই বলেই ওই লোকটি পুরোহিত সহ নেপালকে নিজের সঙ্গে করে নিয়ে গেলেন। একটি পর্ণ কুটিরে অবস্থান করছিলেন তারানাথ। গ্রামের লোকটি দরজার সামনে দাঁড়িয়ে তাকে হাঁক দিতে থাকলেন। বলছি, কেউ আছেন? ঠাকুর মশাই, যদি আপনি থাকেন তাহলে একটু বাইরে বেরিয়ে আসুন। ঠাকুর মশাই, আপনি কি ভিতরে রয়েছেন? দয়া করে তাহলে বেরিয়ে আসুন। দুজন ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, খুব জরুরি দরকারেই এসেছেন তারা। আপনি যদি তাদেরকে সাহায্য করতে না পারেন তাহলে তারা বড় রকমের সংকটে পড়বে। ওদের মুখে এই কথাগুলো শুনে বেরিয়ে এলেন কাঁচা পাকা দাড়ির এক লোক। তিনি বাইরে আসতেই পুরোহিত মশাই হাঁপ ছেড়ে বাঁচলেন। হ্যাঁ, এই তো সেই মানুষটি। আমি এনাকেই তো দেখতে পেয়েছিলাম। আমি আপনারই জন্যে পথ চেয়ে বসেছিলাম ঠাকুর মশাই। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। ঠাকুর মশাই বললেন, আমি তো অনেককেই চিনি না, কিন্তু অনেকে আমাকে চেনেন। আসলে গ্রামে গঞ্জে অনেক কাজে আমাকে যেতে হয়। এছাড়া বহু মানুষ আমার সান্নিধ্য লাভের আশায় আমার সাথে সাক্ষাতে আসেন। তবে আপনাদেরকে এর পূর্বে কোনোদিনও দেখিনি। বেশ, আপনারা তবে ভেতরে আসুন। আপনাদের সাথে এখানেই বসে বরং কথা বলবো, তারপরে দেখছি কি করা যায়। আমার হাতেও যে খুব বেশি সময় রয়েছে এমনটা নয়। আমাকেও তো এক বিশেষ কাজে বেরিয়ে যেতে হবে। তবে তার আগে যদি আমি কোনো মানুষের উপকারে আসতে পারি, সেটা আমার সাধন জীবনের ক্ষেত্রে অনেক বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। এই বলেই তারানাথ তাদেরকে ভেতরে নিয়ে গেলেন। ওনাদেরকে বসতে বললেন, আর গ্রামের লোকটি ওখান থেকে সরে গেলেন। এই ঘটনার পরে অনেকগুলো বছর কেটে গিয়েছিল। তারানাথ নিজের কলকাতার বাড়িতে বিশ্রাম করছিলেন। সেই কথাগুলো মনে পড়ে যেতেই তিনি একেবারে হুড়মুড়িয়ে উঠে বসে পড়লেন। এরপরে এদিক ওদিক তাকিয়ে চারিকে ডাকলেন, চারিমা, আরে চারিমা, আছিস মা এখানে? চারি রান্নাঘরে কাজ করছিল। নিজের বাবার কথা শুনেই সে চলে এলো। এরপরে বলল, কি হয়েছে বাবা, আমাকে ডাকছো কেন? তুমি কি আমাকে কিছু বলবে? তারানাথ বললেন, বলবো তো বটেই, তবে আমার শরীরটা একেবারে ঠিক লাগছে না। কি যে করি, মনের ভিতরটা বড় আনচান আনচান করেই চলেছে। কিছুই ঠিক করে আন্দাজ করে উঠতে পারছি না। এমন সময় চারি বলে উঠল, ওসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না বাবা। আসলে পুরনো দিনের কথা মনে পড়লে না ওরকম একটু আধটু হয়েই থাকে। আর শোনো, আজকে তো রবিবার,
এক্ষুনি কিন্তু কাকাবাবুরা এসে পড়বেন। ওনাদের সাথেও তো তোমাকে সাক্ষাৎ করতে হবে, কথা বলতে হবে। ওনারা তো তোমার সাথেই গল্প করতে আসছেন নাকি? প্রতি রবিবার তো ওনারা সেই কারণেই তোমার কাছে ছুটে আসেন। আগের দুটো রবিবার তো ওনারা আসতেই পারেননি, মনে হয় ওনাদের শরীরটা ভালো ছিল না। কিন্তু আমার মন বলছে এই সপ্তাহে ওনারা ঠিক আসবেন। চারির কথা শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ার শব্দ পেলেন তারানাথ। বললেন, ওই দেখ রে মা, মনে হয় কিশোরী আর বিভূতি চলে এসেছে। চারিও তাড়াতাড়ি করে দরজার দিকে এগিয়ে গেল। দেখল সত্যি তারা দুজনে এসে হাজির হয়েছেন। কিশোরী চারিকে উদ্দেশ্য করে বলল, কিরে চারিমা, কেমন আছিস মা? কতদিন দেখতে পাইনি তোকে। ভালো আছিস তো? শরীর কেমন আছে তোর? চারি কিশোরীর কথা শুনে একেবারে হেসেই গড়িয়ে গেল। একে তো এতদিন বাদে এসেছেন, তারপরে আবার একসাথে এতগুলো প্রশ্ন। আমি তো আর হেসেই বাঁচি না। কোনটা ছেড়ে কোন প্রশ্নের উত্তরটা দেব বলতে পারো কাকাবাবু? তার চেয়ে বরং তোমরা ভিতরে এসে আগে বসো। আর রইল বাকি আমার কথা। আমি ভালোই আছি। এই এতদিন একটু সর্দি জ্বরে ভুগছিলাম, কিন্তু এখন একেবারেই ঠিকঠাক আছি। তোমরা বরং ভিতরে এসে বসো। বাবা সেই কখন থেকে তোমাদের পথ চেয়ে বসে আছেন। চারির কথায় তারা দুজনেই ভেতরে গিয়ে বসলেন। এরপরে তারানাথ সহাস্যে তাদেরকে বরণ করে নিলেন। তিনি বললেন, কি ব্যাপার কিশোরী ভায়া, এতদিন বাদে তাহলে এখানে আসবার কথা মনে পড়লো? তা বেশ ভালোই করেছো। তবে তোমাদের শরীর স্বাস্থ্য সব কেমন আছে? বাইরের যা পরিস্থিতি, তাতে করে তো নিজের শরীরের খেয়াল রাখাটাই এক প্রকার দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিশোরী বলল, আর বলেন কেন ঠাকুরমশাই, শরীরটা নেহাত ভালো যাচ্ছে না কদিন। আমরা তো সাধারণ মানুষ, আপনার মতন সাধক নই যে নিজের শরীরের অবস্থা নিজেই ঠিক করে নিতে পারবো। জড়িবুটি এমনকি নানান রকম আয়ুর্বেদিক ঔষধির সাহায্যে নিজেকে সুস্থ করে তুলতে পারবো। তাই আমাদেরকে এইভাবেই চলতে হচ্ছে ঠাকুরমশাই। ডাক্তারের কাছে গিয়েছিলাম, তবে সেক্ষেত্রে তেমন কিছু সুরাহা হয়নি। তারানাথ বললেন, বেশ তো, এখন আমার কাছে যখন একবার এসেই পড়েছ, তখন আমি দেখছি কি করা যায়। নাও, আমার সামনে এসে বসো তো দেখি। এবার জিভটা বের করো। কিশোরী তারানাথের সামনে গিয়ে বসে জিভটা বের করে দেখাতেই তারানাথ একটি পাত্রের মধ্যে রাখা 2 ফোঁটা জৈবিক রস কিশোরীর জিভের উপর ফেলে দিলেন। এরপরে বললেন, এতেই কাজ হয়ে যাবে। যদি না হয় তাহলে আমাকে জানিও, আমি আরও একটা টোটকা ঠিক করেই দেব। চিন্তা করতে হবে না, যদি সুস্থ হওয়ার হয় তুমি এতেই হয়ে যাবে। আমার বিশ্বাস এতদিনকার পড়াশোনা কি কোনোভাবে বিফলে যেতে পারে? একেবারেই নয়। যাক, এবারে তুমি নিজের জায়গায় গিয়ে বসে পড়ো তো দেখি। কিশোরী নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। তারপরে তারানাথকে উদ্দেশ্য করে বলল, এই দেখুন, একেবারে ভুলে গেছি, আপনার ভালোবাসার 2টি জিনিস এনেছি, অথচ এখনো আপনাকে দিয়েই উঠতে পারিনি। দেখুন তো কি অবস্থা। কিশোরী তারানাথের দিকে পাসিংস আর তেলে ভাজার প্যাকেটটি এগিয়ে দিল। সেই দুটিকে চোখের সামনে দেখতেই বেজায় খুশি হলেন তিনি। এরপর বললেন, বাপরে, এই দুর্যোগের মধ্যেও যে তোমরা আমার জন্য এগুলো নিয়ে আসবে, এ তো আমি কল্পনাতেও ভাবতে পারিনি। যাক, ভালোই করেছো। অনেকক্ষণ ধরে মাথাটা ধরেই ছিল। এবারে সিগারেটটা খেলে হয়তো মাথাটাও ছেড়ে যাবে। পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা পাসিং শো বের করে তাতে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, মনে পড়ছে একটা ঘটনার কথা, যাকে বলে জল রাক্ষসী। শুনেছ এমন কোনো রাক্ষসীর কথা?
তারানাথ কিশোরীকে উদ্দেশ্য করে এই কথাখানা জিজ্ঞাসা করলেন, কিন্তু কিশোরী মাথা চুলকাতে শুরু করল। সে কিছুই বলে উঠতে পারল না। এরপরে ক্ষণিকের বিরাম গতি টেনে নিয়ে বলে উঠল, না না ঠাকুরমশাই, এসবের কথা আমি শুনবো কোথা থেকে? হ্যাঁ, ছোটবেলায় ঠাকুমার কাছে অনেক গল্প শুনেছিলাম, কিন্তু সেসব গল্পের কথা কি আজ মনে আছে নাকি? তারানাথ বলতে শুরু করলেন, বেশ তো, তবে আজকে আমি তোমাদেরকে সেই বিষয়টাই বলি। এই কাহিনী বহুকাল আগের। সেই সময়ে আমি একটি গ্রামে অবস্থান করছিলাম। এমন সময়ে দূরের গাঁ থেকে দুজন সজ্জন ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করতে এলেন। ওদের মধ্যে একটি ছিল গ্রামের সাধারণ ছেলে, আর একজন ছিলেন গ্রামের পুরোহিত মশাই। পুরোহিত মশাইয়ের সাথে আমার বেশি কথোপকথন হওয়ার সুযোগ ঘটেছিল, কারণ উনি একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত মানুষ ছিলেন। সেই সঙ্গে তিনি একজন ভদ্র শিক্ষিত মানুষও ছিলেন বটে। পাশের ছেলেটির মধ্যে এই সকল বিষয়ে এত জ্ঞান না থাকবার কারণে সে সেভাবেই কিছু বলে উঠতে পারছিল না। তবে সব দিক থেকে বিচার করলে এটুকু আমি আন্দাজ করতে পারছিলাম যে এই ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এর সাথে জড়িয়ে রয়েছে এমন কোনো কালো শক্তির ইতিহাস যেটি ওই গ্রামে অনেক দিন ধরে আচ্ছাদিত, কিন্তু কেউ সেভাবে সেটির হদিশ লাভ করতে পারেনি। তাই আমি যখন ওই গ্রামের বুকে থাকা ডোবাটিকে কেন্দ্র করে একটির পর একটি মানুষের মৃত্যুর সংবাদ শুনতে পেলাম, তখন বুঝলাম ওই ডোবাটির মধ্যেই কোনো একটি রহস্য লুকিয়ে রয়েছে, আর সেটিকেই খুঁজে বের করতে হবে। আমি তাদেরকে আশ্বস্ত করে বললাম, বেশ তো, আমি তাহলে আপনাদেরকে সাথে নিয়েই গ্রামে যাব। সেখানে গেলেই আসল বিষয়টা চোখের সামনে পরিষ্কারভাবে ধরা দেবে। আপনারা খামোকা এত দুশ্চিন্তা করতে যাবেন না। তবে একটি সন্তর্পণে কাজ করতে হবে, কারণ এটা সম্ভব না হলে ওই কালো শক্তি আমার উপস্থিতির কথা টের পেয়ে যাবে। সে নিজের স্থানও পরিবর্তন করে ফেলতে পারে। তাই যে করেই হোক ওই শক্তিকে জানতে দেওয়া যাবে না যে আমরা সেখানে রয়েছি। বিশেষ করে আমি ওই গ্রামে প্রবেশ করলেই শুভ ও অশুভের বিষয়টি পরিষ্কারভাবে আন্দাজ করে ফেলতে পারব। তাই এই বিষয়ে আপনাদের দুশ্চিন্তা করবারও খুব একটা প্রয়োজন নেই। আজকের রাতটা আপনারা বরং এখানেই বিশ্রাম করুন। আমি আপনাদের সাথে আগামীকাল সকালে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এই বলে সেই দিন তাদের দুজনকে আশ্বস্ত করেছিলাম আমি। সেই দিনের রাতটা ওরা ঘুমিয়ে পড়লেও আমি ঘুমাতে পারলাম না। সারা রাত ধরে পায়চারি করতে থাকলাম। ভোর হতে না হতেই ওদের দুজনের ঘুম ভেঙে গেল। এরপরে ওদেরকে সাথে নিয়ে আমি বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। ওদের গ্রামের দূরত্ব সেখান থেকে অনেকটাই বেশি ছিল। পৌঁছাতে পৌঁছাতে যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যেতে পারে এই বিষয়টি আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম, আর ঠিক তেমনটাই ঘটল। কিন্তু সন্ধ্যের সাথেই ধেয়ে আসতে শুরু করলো ঝোড়ো হাওয়ার দাপট, আর সাথে ঝড়। বুঝতেই পারলাম প্রকৃতি উত্তাল হয়ে উঠেছে। আমার উপস্থিতির কথা টের পেয়েই প্রকৃতি উন্মত্ততা আরও বেড়ে গেছে। নিজে সবটা আন্দাজ করে ফেলতে পারলেও ওদের কিছু বুঝতে দিলাম না। এরপরে ওদের সাথে নিয়েই আমি এগোতে থাকলাম। দেখলাম দূরে একটা অন্ধকারময় স্থান। সেই স্থানটিকে ঘিরে রয়েছে একটি জঙ্গল। পুরোহিত মশাই আমাকে আঙুল দেখিয়ে বললেন, ওই যে ওই স্থানটি দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই? হ্যাঁ, ওই দিকেই রয়েছে সেই ডোবা।
ওই দিক থেকেই নানান রকমের ভয়ানক কণ্ঠস্বর ভেসে আসে। রাত হলেই এই ধরনের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি এখনো পর্যন্ত যত মানুষকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে তাদেরকে ওই ডোবাটির আশেপাশেই পড়ে থাকতে দেখা গিয়েছে। অনেকে বলছে ওই ডোবাটির থেকে নাকি একটা সুর ভেসে আসে, আর সেদিকে গেলেই নাকি মানুষের মনের উপরে ওই সুর নিজের প্রভাব বিস্তার করে ফেলে, আর সাথে সাথে মানুষের মস্তিষ্ক কাজ করাটাও বন্ধ করে দেয়। কি ভয়ানক অবস্থা বলুন দেখি। হ্যাঁ, আমি পুরোহিতের সব কথাই শুনলাম। এরপরে ওই স্থানটির সত্যতা প্রমাণের উদ্দেশ্যে আমি আমার ঝোলার মধ্যে থাকা বেশ কিছুটা ভস্য নিয়ে সেদিকে ছুঁড়ে দিলাম। ভস্য সেদিকে ছুঁড়ে দেওয়ার সাথে সাথেই দেখতে পেলাম একটি কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে ছুটে বেড়াচ্ছে। সেই ধোঁয়াটির দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। পরিষ্কার অনুভব করতে পারলাম যে কোনো বিদেহী আত্মা ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর সে নিজের প্রতিশোধের স্পৃহাকে সাথে নিয়েই ঘুরছে। আগামী অমাবস্যার মধ্যে যদি এই সমস্যার সমাধানের পথ খুঁজে বের না করা হয় তাহলে তো অনর্থ হয়ে যাবে। আরও যে কত মানুষের প্রাণ অকালে চলে যাবে এই বিষয়ে কারোরই কোনো হদিশ নেই। আমি বিষয়টি আন্দাজ করতে পারলেও ওদের কাউকে কিছু বলবার প্রয়োজন অনুভব করলাম না। কেবল দেখলাম যে ওরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে কিনা। ওদের মুখ চোখের অবস্থা দেখে আমার আর কোনো বিষয়ে কোনো কথা বলবার ইচ্ছা রইল না। আমি বললাম, আমি যা বোঝার বুঝে নিয়েছি, এবারে চলুন এগিয়ে যাওয়া যাক। তখন ঝড়ের প্রভাবটাও অনেকটাই বেড়ে গিয়েছিল। এরপরে পুরোহিত মশাই আমাকে উদ্দেশ্য করে বললেন, শুনুন, আপনাকে থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না ঠাকুর মশাই। আমি বিয়ে থা করিনি, ফলে আপনি আমার বাসাতেই থাকতে পারেন। এখানে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না। আমি পুরোহিত মশাইয়ের পরামর্শে রাজি হয়ে গেলাম। এরপরে ওনাকে সাথে নিয়েই আমি ওনার বাসার দিকে এগিয়ে যেতে লাগলাম। যাওয়ার পথে পুরোহিত মশাই আমাকে অনেকগুলো কথা জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু ওই অবস্থায় আমি ওনাকে কিছু জানাতে খুব একটা বেশি আগ্রহ প্রকাশ করলাম না। শেষে যখন ওনার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম তখন একটা আঁশটে গন্ধ আমার নাকে এলো। ওই গন্ধটা নাকে আসবার সাথে সাথেই আমার গাটা কেমন যেন গুলিয়ে উঠল। তবে আমি ওনাকে কিছু ঠিক বললাম না। উনি আমাকে বললেন, চলুন ঠাকুর মশাই, ভিতরে চলুন। অনেকটা পথ পায়ে হেঁটে এসেছেন তো, এমনিতেই আপনার শরীর খুব খারাপ হয়েছে, সেই সঙ্গে আপনি ক্লান্তও হয়ে পড়েছেন। ফলে আগে কিছু মুখে দেবেন, তারপরে না হয় অন্য কথা শুনবো। চলুন। ভেবে দেখলাম পুরোহিত কথাটা খুব একটা খারাপ বলেননি। আমিও ওনাকে নিয়ে কুটিরের ভেতরে গেলাম। এরপরে ওনার অলক্ষ্যে কুটিরের চারিপাশে গঙ্গার জল ছিটিয়ে জায়গাটিকে ভালোভাবে পবিত্র করে নিলাম। বন্ধনী তৈরি করে ফেললাম। এরপরে বললাম, বেশ, এবার তাহলে আমাকে খেতে দিন, আর আপনিও বেড়ে নিন। দুজনে একসাথে বসে খেয়ে নেওয়া যাবে। এমনিতেই দুজনে এতটা রাস্তা এসেছি, ক্লান্তির ছাপ তো রয়েইছে। আমি আর পুরোহিত মশাই বসে কিছু ফল খেলাম। খাওয়া দাওয়া শেষ হতে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, এই গ্রামে এমন কি কেউ রয়েছেন যাকে দেখলে আপনার সন্দেহ হয়? বলুন না, এমন কি কেউ রয়েছে? আমার মুখে এই কথাগুলি শুনবার সাথে সাথে তিনি ভাবতে আরম্ভ করলেন। এরপর অনেক ভেবে চিনতে
এক ব্যক্তির কথা তিনি আমাকে বললেন। তিনি বললেন, আমার যদি কাউকে সন্দেহ হয়ও, তবে তিনি হলেন ওই হরিচরণ মল্লিক। হ্যাঁ, ওনাকে আমার খুবই সন্দেহ হয় ঠাকুরমশাই। উনি এসবের মধ্যে থাকলেও এসবের থেকে চিরকালই একটু দূরেই থেকেছেন। গ্রামের বিষয়গুলো নিয়ে উনি খুব একটা মাথাও ঘামাননি। আর তাছাড়া গ্রামে যে এত মৃত্যু হচ্ছে এই বিষয়ে ওনার তেমন কোনো মাথা ব্যথাও নেই। উনি নিজের মতো নিজেই থাকেন। এইভাবেই দিব্যি ওনার জীবন চলছে। মাঝে মাঝে কাছারিতে আসতেন, এসেই ওই মোড়ল মশাইয়ের সাথে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়তেন। মোড়ল মশাই সেই সকল বিষয়ে কথা বলতে ইতস্তত বোধ করলেই উনি আরও রেগে যেতেন। শেষে মাঝে মধ্যেই দেখতাম উনি সভা মাঝপথে ছেড়েই চলে যাচ্ছেন। কেউ অবশ্য ওনাকে সেভাবে আটকানোরও চেষ্টা করতো না আর কি। তো এইভাবেই বিষয়টা চলছিল। যাই, আমি বললাম, আমায় ওনার বাড়িটা দেখাতে পারেন? পুরোহিত মশাই বললেন, আর এমন কি, এইখানেই তো থাকেন উনি। আমার বাড়ি থেকে 4টে বাড়ি পরেই ওই তো বড় কাছারি বাড়ি, তার পাশেই উনি থাকেন। মনে হলো কলকাতায় বড় ব্যবসা রয়েছে। নিজের ছেলেকে তো সেখানেই পাঠিয়ে বসে রয়েছে। গ্রামের লোকেরা কতবার করে বলল ছেলেকে নিয়ে আসুন, এখানে কাছারির কাজ শেখান। ও বাবা, তিনি কিছুতেই এখানে ছেলেকে আনতেই দিতে চান না। যাক, আমি যতটুকু জানি আপনাকে বললাম। এরপরে বাকিটা আপনাকেই অন্বেষণ করতে হবে ঠাকুরমশাই। আমি বললাম, ঠিক আছে, একবার যখন আমি এসেই পড়েছি তখন এই সমস্ত বিষয়কে খতিয়ে দেখবই, আর এর ভেতরে লুকিয়ে থাকা রহস্যগুলোকে খুঁজে বের করব। আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। সেদিন রাতটা আমি ওখানেই কাটিয়ে দিলাম। পরের দিন সকাল হতেই আমি বাইরে বেরিয়ে পড়লাম। গ্রামের রাস্তা ধরে এদিকে ওদিকে গেলাম। সেখানেই হঠাৎ করেই হরিচরণ মল্লিকের বাড়িটা নজরে পড়ে গেল। দেখলাম তার বাড়ির সামনেটায় কিছু ব্যবসার মাল একেবারে ভুর হয়ে পড়ে রয়েছে, আর সেই লোকটা এসবের হিসাব করছেন। আমি সেদিকে এগিয়ে যেতেই উনি দেখলাম থতমত খেয়ে গেলেন। এরপরে হিসেবের খাতাটিকে নিজের হাতের থেকে নামিয়ে পাশে রাখলেন। তারপরে আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? এখানে কি চাই? কার সাথে কথা বলতে এসেছেন? দেখুন আমি ভীষণ ব্যস্ত, আর তাছাড়া আপনাকে এই তল্লাটে আমি কোনোদিনও দেখতে পাইনি। কেমন যেন একটা লাগছে। আপনাকে ভীষণ সন্দেহজনক বলেও মনে হচ্ছে, কেন জানি না। যাক, কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার হাতে কিন্তু একেবারেই সময় নেই। আমাকে ব্যবসার কাজে আজকেই শহরের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। আমি দেখলাম আমার সাথে কথা বলতে বলতে লোকটি দরদর করে ঘামছেন। আমি মানুষের সাথে কথা বলেই তার মানসিক অবস্থার কথা একটু হলেও আন্দাজ করে ফেলতে পারতাম। এতকাল ধরে এত লোক চড়িয়েছি, অথচ এই সামান্য বিষয়টুকু আন্দাজ করতে পারবো না? এটা আবার হয় নাকি? আমি তাকে বললাম, আমি একজন সাধক, এই গ্রামে এসেছি আসল রহস্য খুঁজে বের করতে। এই যে এত মৃত্যু হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য ঘটছে, এই সকল বিষয়ে জানতেই আমি এসেছি এই গ্রামে। আর আপনি ওভাবে আমাকে দেখে ঘাবড়েই বা যাচ্ছেন কেন? আপনি কি রহস্যের বিষয়ে কিছু জানেন নাকি? দেখলাম এতক্ষণ ধরে যে লোকটা কেবলই ঘামছিল, সে এবারে আমাকে দেখে আঁতকে উঠতে শুরু করেছে। তার মনের অবস্থা একেবারেই ঠিক নেই, সেটা আমি আন্দাজ করে ফেলতে পেরেছিলাম। আমি তাকে বললাম, দেখুন,
আমার চোখকে ফাঁকি দেওয়ার কাজ এতটা সহজ নয়। আপনি আমাকে ভিতরে নিয়ে চলুন তো, ওখানেই বসে আমাকে আপনার সাথে কিছু কথা বলতে হবে। আপনি বাইরে দাঁড়িয়ে এই বিষয়ে আমাকে কিছুই বলতে পারবেন না। আমার কথা শুনে যে লোকটি এত তাড়াতাড়ি ঘাড় নেড়ে রাজি হয়ে যাবেন, এ আমি কল্পনাতেও ভাবতে পারিনি। আমি তাড়াতাড়ি করে লোকটিকে নিয়ে ভেতরের ঘরে চলে গেলাম। এরপরে সেই ঘরের দরজাখানা বন্ধ করে দিলাম। তারপর ওনাকে বসতে বললাম। সামনের খাটিয়াটি টেনে নিয়ে বসে পড়লেন তিনি। এরপরে বললেন, মানে কি জানতে চাইছেন আপনি? আমি বললাম, আমি জানি ওই ডোবাটার মধ্যেই কারুর একটা আত্মা রয়েছে, আর সেটি একটি মেয়েরই আত্মা। ওর বিদেহী আত্মা এভাবে গ্রামের প্রতিটি মানুষকে শেষ করছে। আমার যখন একবার এই বিষয়টি আন্দাজের খাতায় ধরা পড়েছে, তখন জানবেন আপনারও সেটি চোখে অবশ্যই পড়েছে। তাই আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে এসেছি। এই গ্রামের মধ্যে অনেকগুলি পরিবারকে আমি ঘুরে দেখে এসেছি, কিন্তু বিশ্বাস করুন, আপনার চেয়ে সচ্ছল এখানে কেউ নেই তেমন। আপনি কিভাবে এই দরিদ্রের হাত থেকে এত সহজে নিষ্কৃতি পেয়েছিলেন? আমি যতদূর খোঁজ পেয়েছি, আপনি তো বংশ পরম্পরায় খুব একটা বেশি বড়লোক ছিলেন না। তাহলে এত অর্থের বন্দোবস্ত আপনি করলেন কিভাবে? আর সেটা তো একদিনের ব্যাপার নয়। এতগুলো বছর ধরে তিলে তিলে কষ্ট করে আপনি এই অর্থ জমিয়েছেন, সেটাও লোকের অলক্ষ্যে। যদি খুব ভুল না করি, আমি লোকটি দেখলাম আমার প্রশ্ন শুনে ঢোক গিলছেন। এরপরে পাশে রাখা জলের গ্লাসটিকে নিজের দিকে এগিয়ে নিয়ে ঢকঢক করে তার মধ্যে থাকা সবটুকু জল তিনি খেয়ে নিলেন। এরপর বললেন, সব বলছি আপনাকে। ওই প্রেতিনী যে আমার পিছু করে না এমনটা নয়। তবে এই দেখুন, মার ঘরের মধ্যে, এমনকি বাড়ির বাইরেও আমি নানান রকমের টোটকা দিয়ে রেখেছি, যাতে সেই কালো শক্তি ঘরের ভেতরে প্রবেশ করতে না পারে। হরিচরণের এই কথা শুনে আমি বললাম, ও, তার মানে আপনি সবটাই জানতেন, আর জানতেন বলেই আপনি এইসবের থেকে দূরে থাকবার চেষ্টা করে চলেছেন। নিজের প্রাণটা তো আপনি বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু অন্যের ক্ষেত্রে কি হবে? গ্রামের লোকেরা যে এভাবে মারা যাচ্ছে, সে খেয়াল আছে আপনার? শিগগির বলুন কি ঘটেছিল অতীতে, না হলে আমি কাউকেই রক্ষা করতে পারবো না। হরিচরণ বলতে শুরু করলেন, আমার এই গ্রামে প্রমথেশ বলে একজন লোক এসেছিলেন। আসলে আমি এখানে ব্যবসার কাজ করতাম, কিন্তু এই কাজকে আরো বড় ধরনের রূপ দেওয়ার উদ্দেশ্যে আমি তাকে ডেকে পাঠিয়েছিলাম। শহরে প্রমথেশের মেয়ে ও স্ত্রী থাকত। স্ত্রী কয়েকদিনের মধ্যেই মারা গেল। ফলে মেয়েকে একা রেখে সে ওখান থেকে এখানে আসতে পারছিল না। ওই কারণেই আমি তখন বলেছিলাম নিজের মেয়েকে সাথে করে এখানে এনে আমার বাসায় রাখতে। আমার কথা শুনে সেও সেই কাজটাই করেছিল। আসলে সত্যি কথা বলতে কি, প্রমথেশ আমার কথায় বিশ্বাস করেছিল। এতকাল ধরে আমার সাথে কাজ করবার ফলে তার আমার প্রতি একটা ভরসা তৈরি হয়েছিল। সেই কারণেই সে তার মেয়েকে নিয়ে উঠল আমার বাড়িতে। এরপরে আমি তাদেরকে তাদের ঘর ছিনিয়ে দিলাম। সেখানে তারা থাকতে শুরু করলো, আর সেই সঙ্গে ব্যবসার কাজগুলো দেখতে শুরু করলো। আমারও অনেকখানি সুরা হয়ে গেছিল, কিন্তু এরপরে আমার নজর পড়ল কাবেরীর ওপরে। কাবেরী মানে প্রমথেশের মেয়ে। ওই মেয়েটি
সেদিন ডোবার জলে স্নান সেরে উঠছিল। ওই ডোবাটার জলে আগে গ্রামের লোকেরা স্নান করত, এমনকি ওই জল দিয়ে নানান রকমের কাজও করত। মেয়েটিকে ভিজে শরীরে দেখবার সাথে সাথেই আমার দৃষ্টি লোলুপ হয়ে উঠল। আমি কি করব ভেবেই পেলাম না। মেয়েটি ছিল আমার কন্যা সম, কিন্তু তাতে কি? কাবেরীর ওই রূপ আমাকে মহাচ্ছন্ন করে ফেলল। আমি নির্লজ্জের মতন এগিয়ে যেতে লাগলাম সেদিকে। এরপরে তাকে জড়িয়ে ধরলাম। কাবেরী চিৎকার করে উঠল, কি হলো? ছাড়ুন, ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন। আমি কিন্তু এক্ষুনি চিৎকার করে পাড়ার লোক জড়ো করবো। ছাড়ুন বলছি, ছাড়ুন, ছাড়ুন আমায়। আমি কিছুতেই মানলাম না, কিছুতেই না, না না। নিজের মনের ওপরে আমি ভরসা রাখতে পারলাম না। এরপরে আমি ওই মেয়েটির সাথে জোর জবরদস্তি করতে শুরু করে দিলাম। তাকে বারংবার নিজের কাছে নিয়ে আসবার চেষ্টা করতে লাগলাম। মনে হলো এই মেয়েটিকে ভোগ না করতে পারলে আমার জীবনটাই বৃথা। সেদিনকে ওই নির্জন দুপুরে আমি কাবেরীর মুখ টিপে তাকে পাশের জঙ্গলে নিয়ে গেলাম। সেখানে গিয়ে বিবস্ত্র করলাম। তারপর তার শরীরটাতে আঁচড়ে কামড়ে একেবারে কত বিখ্যাত করতে শুরু করলাম। এতকাল ধরে আমি মেয়েটিকে কেবল দেখেই গেছিলাম। এরপরে আমি তাকে ছিলাম কিভাবে তাকে ভোগ করতে পারা যায়। এই ভোগের সাথে সাথে আমার অন্তরের তৃষ্ণাও যেন শ্রান্ত হয়ে গেল। কিন্তু আমার ওই অত্যাচার ওই মেয়েটি সহ্য করতে পারেনি। ফলে যখন আমার সম্বিত ফিরে এলো, দেখলাম মেয়েটি মরে গিয়েছে। ওর শরীরে আর প্রাণ নেই। ওর নিথর দেহটা আমারই সামনে পড়েছিল। আমি সেটা দেখা মাত্রই চমকে উঠলাম। কিছুই করতে পারলাম না। হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করেছিল। এরপরে বিষয়টা জানাজানি হলে যে গ্রামের লোকেরা আমাকেও পিটিয়ে মেরে ফেলতে পারে, সেটা আন্দাজ করতে পেরেই আমি ভাবলাম কাবেরীর শরীরটাকে লুকিয়ে ফেলতে হবে। যে করেই হোক গুম করে দিতে হবে এই মৃত দেহটিকে। ওই কারণে আমি ডোবার কোণের দিকে নিয়ে গিয়ে একটা লাথি মেরে কাবেরীর শরীরটাকে ডোবার জলের মধ্যে ফেলে দিলাম। দুপুরবেলা আওয়াজ হলেও কেউই সেভাবে টের পেল না। আমার কেবল ওকে ভোগ করবার ইচ্ছেটাই ছিল। তাই আমি ওকে ভোগ করেছিলাম মাত্র। ও মরে যাওয়ার পর আমি ওকে নিয়ে আহুতাশ করিনি। এসব আমাকে শোভা পায় না। আমি এত ধনী একজন ব্যক্তি হয়ে একটি মেয়ের মৃত্যুতে বসে বসে চোখের জল ফেলবো। কিন্তু এখানেই বিষয়টি থেমে থাকলো না। আমি নিজে অনেক দিন রাতের দিকে এখান দিয়ে ফেরবার সময় পেছনের দিক থেকে কাউকে আমার নাম ধরে ডাকতেও শুনেছিলাম। আমি জানতাম ওই ডাক কার হতে পারে, কে ডাকতে পারে, কিন্তু আমি একটুও ভয় পাইনি। কারণ আমি জানতাম
আমি ভয় পাচ্ছি এটা লোকে জেনে ফেললে তাহলে আমার হাবে ভাবে সবটাই ধরে ফেলবে, আর আমিও ধরা পড়ে যাব। এই কারণে আমি নিজেকে সংযত করে রেখেছিলাম। যাক, এভাবেই চলতে থাকলো। কিন্তু গ্রামের মধ্যে মৃত্যুর উপদ্রব ক্রমেই বেড়ে চলল। মানুষ ওই ডোবার কাছে যেতেও ভয় পেতে শুরু করলো। সন্ধ্যের পর থেকেই পরিস্থিতি আরো ভয়ানক আকার ধারণ করতে শুরু করলো। আমি সবটা জানলেও মুখ খুলে বলতে পারলাম না। নিজের মেয়ে নিরুদ্দেশ জেনে প্রমথেশও কলকাতায় ফিরে গেল। সেখানে গিয়ে পুলিশে খবর দেবে বলল, কিন্তু জানি না কেন কলকাতায় যাওয়ার পরে সেও আর ফিরে এলো না। বিষয়টার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারলাম না। একদিকে গ্রামের মধ্যে এই মৃত্যুর তাণ্ডব, তারপরে আবার ভূতের ভয়। আমি কি করব বুঝে উঠতে না পেরে শেষে এক তান্ত্রিকের আশ্রয়ে গেলাম। তিনি আমার সব কথা শুনে এই তাবিজটা আমাকে দিলেন। এরপরে গোটা বাড়ির চারপাশে নানান ধরনের জড়িবুটি ছড়িয়ে দিতে বললেন, যাতে ওই কালো শক্তি এসবের থেকে দূরে থাকে। আমি সেটাই করলাম। করবার পরে সব কিছু স্বাভাবিক হতে শুরু করলো। সেই প্রেত সকলের ওপরে আক্রমণ হানলেও আমার ওপরে কিচ্ছু করতে পারল না। এদের সকলের নাকের ডগা দিয়ে বেরিয়ে গেলাম আমি, আর নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করতে থাকলাম। এখন যেটুকু যা দেখছেন এই সবই আমার নিজেকে রক্ষা করতে পারার ফলেই সম্ভব হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমি লোকটির মুখের দিকে তাকিয়ে অন্তর থেকে ঘৃণ্য অনুভব করতে লাগলাম। কোনো পুরুষ মানুষ যে কিভাবে এতটা নিচে নামতে পারে আমি তা কল্পনাও করতে পারলাম না। আমি বললাম, আপনি মহাপাপী। আপনি যে পাপ করেছেন এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। আপনি কি ভাবছেন আপনি এভাবে নিজের কাজ করে যাবেন, সকলের চোখে ধুলো দিয়ে নিজেকে সৎ ও ভালো মানুষ প্রমাণ করবেন? সেটা একেবারেই হবে না। ওই প্রেতিনী আপনাকে ধরবেই। সে আপনার মুখোশটা সকলের সামনে টেনে খুলে দেবে। আমি এতদিনের অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি। আমার কথা শুনে লোকটি আবারও ব্যঙ্গের হাসি হাসতে শুরু করে দিলেন। আমি আর কথা বাড়ালাম না, ঘর থেকে বেরিয়ে গেলাম। এরপরে অমাবস্যার অপেক্ষা করতে শুরু করলাম। এতকাল ধরে যে সকল অমাবস্যা এসেছে সেগুলো সবই সাধারণ অমাবস্যা, কিন্তু ওইটি আসতে চলেছিল কালজয়ী অমাবস্যা। ওই অমাবস্যায় প্রেতেদের শক্তি এতটাই বৃদ্ধি পায় যে তাদেরকে রুখতে পারা একেবারে সম্ভব হয় না। সেই সময়টা ঘনিয়ে আসছিল দেখে আমি কোনো কথা বললাম না। এরপর দেখতে দেখতে কালজয়ী অমাবস্যা এসে হাজির হলো। সেদিন সকালবেলা থেকেই আমার মনটা খুব একটা ভালো ছিল না। জানি না কেন মনটা বড্ড ভারাক্রান্ত লাগছিল। কিছু একটা ঘটবে বলেই মনে হচ্ছিল। সন্ধে ঘনিয়ে আসবার পরেই একটা কেলেঙ্কারি ঘটল। দেখলাম হরিচরণের বাড়ির বাইরে লোক জড়ো হয়েছে। গ্রামের লোকেরা সকলে মিলে হরিচরণের বাড়ির বাইরে কি করছিল কে জানে। আমি সেদিকে গেলাম। দেখলাম হরিচরণের দেহটাকে কেউ বাড়ির সামনে থাকা বটগাছের সাথে ঝুলিয়ে রেখেছে। ওর মাথা নিচে, পা উপরে করে ঝুলিয়েছে, আর হরিচরণের মুখ দিয়ে বাঁচাও,
বাঁচাও, আমাকে আমাকে দয়া করে বাঁচাও, বাঁচাও, কে আছো, কে কোথায় আছো, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। এই কথাগুলোই বারংবার বেরিয়ে আসছে। আমি সবটাই আন্দাজ করতে পারলাম। এরপরে আমি মন্ত্র পাঠ করা শুরু করলাম। ওম ক্লিম হিম রিং ক্লিম মিং ফট স্বাহা, ওম ক্লিম মিং হুং ফট স্বক মং স্বাহা, ওম ক্লিম হিম হুং ক্লিম মে হুং ফট স্বাহা, ওম ক্লিম হিম হুং মে ফট মং স্বাহা। এই মন্ত্রটি বারংবার পাঠ করবার ফলে দেখলাম ওখানে প্রবল জোরে হাওয়া বইতে শুরু করেছে। সেই সঙ্গে কালো ধোঁয়া এগিয়ে আসছে, ধেয়ে আসছে এক প্রকার আমাদের দিকে। আমি গ্রামবাসীদেরকে বললাম, আপনারা প্রত্যেকে এখান থেকে সরে দাঁড়ান, সরে দাঁড়ান, কেউ এখানে দাঁড়াবেন না, কোনোভাবেই না। ওইখান থেকে ডোবাটিকে বেশ ভালোভাবেই দেখতে পাওয়া যেত। দেখলাম ওই ডোবার জল একেবারে মাথা সমান উঁচু হয়ে উঠেছে, আর সেখান থেকেই ধেয়ে আসছে ওই বিকট হাসির শব্দ। এরপরেই ধীরে ধীরে আমার চোখের সামনে প্রকট হলো সেই বিকট মূর্তি। সেটিকে চোখের সামনে দেখবার সাথে সাথেই গ্রামের লোকেরা সকলে আঁতকে উঠল। একটা পচা গলা মৃতদেহ দেখতে যেরকম হতে পারে, কাবেরী শরীরটাও ঠিক সেইভাবেই আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল। এরপরে আমি তার দিকে সাথে সাথে লঙ্কা পোড়াটা ছুঁড়ে দিলাম। এই তুই চলে যা এখান থেকে, কেন এভাবে মানুষের ক্ষতি করছিস? বললাম না তুই চলে যা এখান থেকে। কাবেরীর মৃত আত্মা খিলখিলিয়ে হেসে উঠল। মনে হলো যেন দিকে দিকে ছড়িয়ে পড়ছে সেই হাসির শব্দ। এরপর সে বলল, না, যাব না, কিছুতেই যাব না, কারণ এই লোকটাই আমাকে শেষ করেছিল। একে না মেরে আমি কোথাও যাব না, একে স্বীকার করতেই হবে। কিরে পাবি, সকলের সামনে স্বীকার কর যে তুই একটা পাপী। কি করেছিলি সেটা সকলকে জানা, জানাতে তো তোকে হবে। আমি তো কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এই বলেই সেই বিদেহী আত্মা হরিচরণকে শেষ করতে যাবে, তার আগেই আমি ওদের দুজনের মাঝখানে ঢাল হয়ে দাঁড়ালাম। এরপরে প্রেতিনির দিকে আমি কিছুটা লঙ্কা পোড়া আবারও ছুঁড়ে দেওয়ায় সে ছিটকে পড়ে গেল। সে কোনো কথাই বলতে পারল না। ওদিকে হরিচরণের হাতের বাঁধন আলগা করে আমি তাকে সোজাভাবে দাঁড়াতে সাহায্য করলাম। এরপরে বললাম, আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে গ্রামের সকলের সামনে নিজের দোষ স্বীকার করুন, না হলে কিন্তু কাবেরীর বিদেহী আত্মা আপনাকে শেষ করে ফেলবে। আমার কথা শুনে দেখলাম হরিচরণও এবারে নিজের দোষ নিজেই স্বীকার করল। তারপরে গ্রামবাসীদের সম্মুখে হাত জড়ো করে বলল, দয়া করে আমাকে আমাকে আপনারা ক্ষমা করে দিন, দয়া করে ক্ষমা করে দিন। আর কাবেরী, কাবেরী, তুমিও আমাকে ক্ষমা করে দাও মা। আমি অজান্তে মস্ত বড় ভুল করে ফেলেছিলাম। এই ঘৃণ্য কাজ আমার একটিবারের জন্য করাটা একেবারেই উচিত হয়নি। দয়া করে আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। কাবেরীর বিদেহী আত্মা আরো ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলো। তোকে যেতে দেব? তোকে কিছুতেই না, কোনো মতেই আমি তোকে মুক্তি পেতে দেব না। এই বলে একটা লম্বা হাত বাড়িয়ে আমাদের সকলের চোখের সামনে কাবেরী ওই লোকটার গলাটাকে মটকে দিল আর বলল, আমি এতক্ষণ তোর দোষ স্বীকারের জন্য অপেক্ষা করছিলাম, না হলে তোকে শেষ করে ফেলতে আমার কতটুকুই বা সময় লাগতো। হ্যাঁ, আমি যে কোনো সময়ে তোকে শেষ করে ফেলতে পারতাম,
কিন্তু তোর মুখে দোষ স্বীকার করানোটা খুবই জরুরি ছিল। এত কাল ধরে তুই এই গ্রামের মানুষগুলোর চোখে ধুলো দিয়ে এসেছিস, নিজেকে ভালো প্রমাণ করে এসেছিস, কিন্তু এখানেই শেষ। এবারে তুই কি করবি? হ্যাঁ, কি করবি? কি করবি? নিজের খাল নিজেই তো কেটেছিস, ঘুমের তো আসতোই, তাই না? এরপরে দেখলাম কাবেরীর আত্মা একটা ভয়ঙ্কর দীর্ঘশ্বাস ফেলে কোথাও একটা উধাও হয়ে গেল। আর দেখতে পাওয়া গেল না তাকে। বুঝতে পারলাম তার আত্মা শান্তি পেয়েছে। সে তার এতকালের প্রতিশোধ নিতে পেরেছে। নিজের মনকে আমিও আশ্বস্ত করলাম। এরপরে গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বললাম, দেখছেন তো কত রকমের রহস্য আমাদের চোখের সামনেই থাকে, অথচ আমরা সেসবের কোনো কিছুরই হদিশ পাই না। যান, সব কিছু যখন ঠিকঠাক হয়েই গেছে, আপনারা হরিচরণের সৎকারের বন্দোবস্ত করুন, আর ওই ডোবাটিকে মাটি দিয়ে বুঝিয়ে ফেলার চেষ্টা করুন, যাতে আর কোনোদিনও সেখানে কোনো অপশক্তি বাসা বানাতে না পারে। গ্রামের সকলেই আমার কথা শুনলেন। পুরোহিতের সাথে আমার কথা হলো। তিনি যে ওই গ্রামে আমাকে নিয়ে এসে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাও প্রমাণিত হলো। এরপরে সব কাজ মিটলে আমি গ্রামে ফিরে এসেছিলাম। সেখানে কয়েকটা দিন ছিলাম, তারপর বেরিয়ে পড়লাম নিজের উদ্দেশ্যে। কাহিনীখানা শুনে কিশোরী ও বিভূতি সকলেই বেশ চমকে গেলেন। তবে সেদিন তারা কেউই আর তাদের সাধের ঠাকুরমশাইকে প্রশ্ন করে বিব্রত করলেন না। যে যার নিজের ভিতের দিকে এগিয়ে গেলেন। তবে যেতে যেতে সেদিন অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কিন্তু তাতে কি হবে, নতুন গল্প শোনবার ইচ্ছেটা তো রয়েই গিয়েছিল। শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও জলহরি পিশাচিনী। আজকের গল্পের গল্প পাঠে সৌরভ। বিভিন্ন চরিত্রে তারানাথ নিত্যানন্দ চক্রবর্তী, কিশোরী রুদ্র, পুরোহিত পার্থ, কাবেরীর আত্মা খুশি, মোরল রাজদীপ, হরিচরণ মল্লিক, রাজ চট্টোপাধ্যায়, বিমলা, শ্রাবস্তি, মাঝবয়সী ছেলে আকাশ, লোক তমাল, লোক দুই সৌমিক, বৃদ্ধ মহিলা সাথী, চারি বর্ণালী। ধ্বনি পরিকল্পনা ও আবহ নিতু। প্রচার অলঙ্করণ পিয়ালি ও ইঙ্কব্লেস ক্রিয়েশন। রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 10টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন গল্প। সেসব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।